দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ক্রাইম ওয়াচ টিম এবার পূর্বাচলে এই একটি মাত্র সাইনবোর্ড পাল্টে দিয়েছে এই এলাকার দৃশ্যপট। ওয়াকফকৃত সম্পত্তি দখল, পাল্টা দখলের অভিযোগ। এই ওয়াকফকৃত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য কি কি ভুয়া কাগজপত্র তৈরি করা হয়েছে, অথবা এই ওয়াকফকৃত সম্পত্তি কেনা বেচা করা যায় কিনা, সেসবে যাওয়ার আগে আপনাদের নিয়ে যেতে চাই এই সাইনবোর্ড রহস্যে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক পূর্বাচলে গড়ে তুলেছে নতুন আবাসন প্রকল্প। প্লট মালিকরা এখনও বসবাস শুরু না করলেও যেসব স্থানীয় লোকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছিল তাদের অনেকেই বসবাস করছেন এই এলাকায়। ২০ নম্বর সেক্টরটি যাদের পৈতৃক জমি অধিগ্রহণ করে তৈরি করা হয়েছে তাদের মধ্যে জহিরউদ্দিন একজন। তার পরিবার সদস্যরা মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জন্য যে জমি দান করেছেন তার মধ্যে ৩০% ওয়াকফ করে দিয়েছেন। ওয়াকফ স্টেট মোতোয়াল্লি নিয়োগ করেছে জহিরউদ্দিনকে। করোনার সময় এই মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সহযোগিতার কথা বলে জহিরউদ্দিনের ছেলে সালাউদ্দিনের সাথে সখ্যতা গড়ে তোলে নারায়ণগঞ্জের ২৫০০-এর সহোদর আব্দুল আলিম ও আব্দুল আজিজ। তারপর একদিন হঠাৎ করেই লোকবল নিয়ে এতিমখানা ভবন ও মসজিদের কিছু অংশ ভেঙে ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ মাদ্রাসার ছাত্র, শিক্ষক, এলাকাবাসী ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির। গায়ের জুড়ে সবকিছু করতেছে। মাদ্রাসা ছেলেদেরকে তোরা এখান থেকে চলে যা, গুম করে ফেলামু, এই জায়গা আমাদের কাছে মোতোয়াল্লির ছেলে বিক্রি করে ফেলাইছে। দেখে আদৌ সম্ভব? উনি কিছু ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আসছিল, ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আইসা উনি এইখানে আমাদের মসজিদ অর্ধেক দখল করছে। ওরা দখল করতে যে বেআইনি প্রতিষ্ঠান, ভুয়া সার্টিফিকেট ওরা বিক্রি করে। এটা মসজিদ ছিল, এখানে আমরা নামাজ পড়তাম। এটা মসজিদ নষ্ট হয়ে গেছে, পানি পড়ে এটাই আমরা নামাজ পড়তাম। ওইদিকে গেট ছিল, পরে হঠাৎ করে আইসা এরা দখল করে নিয়ে গেছে, নিয়ে গেট মেট দিয়া মসজিদ নিজেদের দখলে নিয়ে গেছে। এই সিসি ক্যামেরাটা এমনভাবে লাগাইছে যে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত দেখা যায়, কে আসতেছে যাইতেছে সব কিছু পর্যবেক্ষণ করে, আর ছাত্রদেরকে, ওস্তাদদেরকে ফোন দিয়ে হুমকি দেয়। এই সাইনবোর্ডের উৎস কোথায়? এবার ক্রাইম ওয়াচ টিম এমন নাম সর্বস্ব প্রতিষ্ঠানের সাইনবোর্ডের উৎস সন্ধানে ২০ নম্বর সেক্টর পেরিয়ে রূপগঞ্জের বিরাবো এলাকায়। আঁকাবাঁকা মেঠো পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউটের নামে যে ১০২% জমি কেনা হয়েছে সেখানে। প্রতিষ্ঠানের নামে আলিম ও আজিজ জমি কেনেন সালাউদ্দিন ও তার ব্যবসায়িক অংশীদার তরিকুল ইসলামের কাছ থেকে। এই জমিতেই ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউটের সাইনবোর্ড রয়েছে। আমরা কথা বলতে চাইলাম পাশের জমির মালিকের সাথে, বুঝতে চাইলাম এই জমি কার কাছ থেকে কে কিনেছে আর কে দখলে আছে। মাহমুদুল হাসান বাড়িতে না থাকায় কথা হয় তার স্ত্রীর সাথে। মহিলা জানান সালাউদ্দিনের কাছ থেকে জমি কেনার পর তাতে সাইনবোর্ড দিয়ে দখলে আছেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ। কিন্তু আজিজ সেদিন দখলে ছিল, দেখলাম ঘর উঠেছে। তবে ক্রাইম ওয়াচ টিমের কাছে আব্দুল আলিম ও আব্দুল আজিজ দাবি করেন এই জমি তাদের দখলে নেই। ১০২% দেওয়ার পরে যখন আমরা ইনসিকিউরিটিতে পড়লাম, আরেকজন এসে বাধাগ্রস্ত করলো যে আপনারা এখানে কাজ করেন না, এটা নিয়ে আমাদের সাথে মামলা আছে ১০ কোটি টাকা। জায়গা নিয়ে সাথে সাথে বিপদ, তখনই ওনার সম্পর্কে একটা পুরা ধারণা পুরা মহা মুসিবত। এতগুলো টাকা আমি তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল, কিছুই পাইনি। ওই জমি কি কোনো জমি করা জমি? কারণ এই জমিটা আরেকজনের কাছে বিক্রি করে সে আমার কাছে বিক্রি করছে, যেইটা আগে তো না, আমি কিভাবে যাব? কারণ ওই যে তরিকুল সাহেবের দখলে। নিজেদের দখলে জমি থাকার পরও কেন তা অস্বীকার করছেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ? সালাউদ্দিনের ব্যবসায়িক অংশীদারের দাবি
জমিটি রাজুক প্রকল্পের বাইরে এখনো পানি ওঠে, তাই প্রকল্পের ভেতরের জমির দিকে নজর যায় তাদের। 5 কাঠা কবরস্থানে যে কোনো একটা প্লট কিনেছে, এর বাইরে তাদের এখানে আর কোনো সম্পদ আছে বলে আমার জানা নেই। কিন্তু তারা দাবি করছে অনেক কিছু, এটা সব তাদের হবে। সালাউদ্দিনকে সরাতে পারলে এই প্রতিষ্ঠানই তো আমরা চালাতে পারি। বৃদ্ধ বাবা একাই থাকেন, মনে করছে যে এটাকে দখল করতে পারলে তো সহজ হয়ে যায়, এখানে তো প্রোটেক্ট করার মতো কেউ নাই, এটা ফাঁকা জায়গা। তো আমার মনে হয় ফাঁকা জায়গায় গোল দেওয়ার একটা প্রসেসটা। প্রতিষ্ঠাতারা দাবি করেন সব নিয়ম মেনেই পূর্বাঞ্চলে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছেন তারা, যদিও আগে ক্যাম্পাস ছিল মহাখালীতে। যেহেতু বোর্ডের একটা এফিলিয়েশন আছে আমাদের, সেই হিসেবে তো আমাদের তো মানে অন্তত কোথাও একটা ঠিকানা থাকতে হবে। জায়গা খুঁজতে গিয়েই এই সালাউদ্দিনের সাথে যেহেতু আমাদের পরিচয়। তাদের এমন দাবির সত্যতা যাচাই করতে এবার ক্রাইম ওয়াচ টিম আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডে। পরিদর্শকের সামনে বসে মোবাইল ফোনে আবারও আব্দুল আজিজের কাছে জানতে চাইলাম পূর্বাঞ্চলে ক্যাম্পাসের অনুমোদন আছে কিনা। অনুমোদনের আগেই ওখানে আপনি ক্যাম্পাস করতে পারেন কিনা? কোনটা পারি না কেন, অবশ্যই পারি। পরের দিন ক্রাইম ওয়াচ টিমকে লিখিতভাবে এই পরিদর্শক জানান কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে পূর্বাঞ্চলে ক্যাম্পাস স্থাপন করেনি ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট কর্তৃপক্ষ। না, নিশ্চয়ই আমাদের জানা নাই, এ পর্যন্ত আমাদের ফাইল বলছে নাই। ওরা যেভাবে বলছে যে আমরা আবেদন করেছি, তাই না, আবেদন করেছি, কিন্তু আপনি তো আবেদনের কোনো পত্র পান না। নিশ্চয়ই পাইনি, পাইলে তো নিশ্চয়ই ফাইলে হয়তো আসতো। মানে এইটা তো তারা করতে পারে না আপনাদের শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী। না, কখনোই হতে পারে। এমন ভুয়া ক্যাম্পাসের আড়ালে ওয়াকফকৃত সম্পত্তি দখলের অভিযোগ আব্দুল আলিম, আব্দুল আজিজ সহোদরদের বিরুদ্ধে। যে কেউ চাইলেই ওয়াকফ সম্পত্তি কেনাবেচা করতে পারে না, সেটি জেনেও কেন বারবার ভুয়া চুক্তিনামায় জড়ালেন আব্দুল আলিম, আব্দুল আজিজ? একই ব্যক্তির দ্বারা কেন তারা বারবার প্রতারণার শিকার হতে গেলেন? এটি কি জেনে শুনে ফাঁদে পা দেয়া, নাকি অন্য কারো জন্য ফাঁদ তৈরি করা? সালাউদ্দিনের সাথে আব্দুল আলিম ও আব্দুল আজিজের গন্ডগোলের শুরুটা এই 102% জমি নিয়ে। সালাউদ্দিনের দাবি 5,10,00,000 টাকা মূল্যের এই জমি বাবদ এখন পর্যন্ত তিনি পেয়েছেন 3,27,00,000 টাকা, যা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়া হয়েছে। বাকি এখনো 1,85,00,000 টাকা। এই টাকা চাইতে গিয়ে আব্দুল আলিম ও আব্দুল আজিজের রোষানলে পড়েছেন বলে দাবি সালাউদ্দিনের। জমি কিনে ঠকে গেছেন এমন দাবি করে জমি ফেরত দেওয়ার জন্য তাকে বনশ্রীতে আটকিয়ে একটি চুক্তিতে সই করান বলে অভিযোগ করেন সালাউদ্দিন। সেখানেও 1,85,00,000 টাকার কথা উল্লেখ রয়েছে। জমি ফেরত দিলে 3,27,50,000 টাকা ফেরত দিবেন মর্মে একটি চেকে সই নেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ। যদিও সেই চুক্তিটি কাটা ছেঁড়া, টাকার অঙ্ক ঘষামাজা করা এবং লেখা ছোট বড়, বাক্য অসম্পূর্ণ। সাক্ষী দুজন আব্দুল আলিম ও আব্দুল আজিজের পক্ষের, এমন দাবি সালাউদ্দিনের। আমার জমি রেজিস্ট্রি করে নিয়ে আমার কাছ থেকে আমাকে 1,85,00,000 টাকা তারা দিচ্ছে না। এই টাকা চাইতে গিয়ে আমার জীবন কেড়ে নেওয়ার একটা অবস্থা হয়েছে, হুমকির মধ্যে পড়ে গেছি। তো 3,27,00,000 টাকা খরচ সহ আমার কাছ থেকে একটা চেক নিল এবং 300 টাকার স্ট্যাম্পে সিগনেচার নিল, বিভিন্ন বক্তব্য নিয়ে আমাকে ভিডিও রেকর্ড করাইলো। আব্দুল আলিম ও আব্দুল আজিজের জিম্মা থেকে ছাড়া পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেন সালাউদ্দিন। 102% জমিতে সাইনবোর্ড ঝুলছে ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউটের দলিলও হয়েছে। কিন্তু তারপরও সালাউদ্দিনকে আটকে রেখে যে চেকে সই নিয়েছেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ, সেই চেক ডিজনার করিয়ে সালাউদ্দিনের নামে মামলা দিয়েছেন তারা। জমি ফেরত দেয়া তো দূরে থাক, উল্টো সালাউদ্দিনের দাবি এখনো দুই ভাইয়ের কাছ থেকে পাওনা 1,85,00,000 টাকা। আগে জমি রেজিস্ট্রি করে দিলে এই জমি আমি আমার
কোম্পানিতে আমার পার্টনারদের কাছে বুঝিয়ে দিব, ওরা টাকা দিবে, দেন চেকটা ক্যাশ হবে। আগে তো আর টাকা দিবে না, যেহেতু জমি সাফ কলা হয়ে গেছে। এই মর্মে লিখছে, লেখাটাও ওরাই লিখছে, তো উল্টাপাল্টাই লিখছে। এই জমিটা সে আমাদের কাছে বিক্রি করার আগে সে এই জমিটা তার পরিবারের সদস্যদের নামে সে দলিল করে, আবার হলো এই তরিকুল সাহেবের নামে সে রেজিস্ট্রি পাওয়ার করে। 102% জমি বাবদ যে 3,27 লাখ টাকা গ্রহণ করেছেন ব্যাংকের মাধ্যমে, তা অস্বীকার করছেন না সালাউদ্দিন। অথচ এই 3,27 লাখ টাকা জমার পরিমাণ কম বেশি করে বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ। সালাউদ্দিনকে ফাঁসাতে গিয়ে এবার ওয়াকফ সম্পত্তি বিক্রির ভুয়া চুক্তি তৈরি করেছেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ। রূপগঞ্জের কান্তা মৌজার CS 29, SA 36 এবং 100 দাগের 27% জমি বিক্রির যে চুক্তি সালাউদ্দিনের নামে তৈরি করা হয়েছে, সেই চুক্তি নিয়ে এবার ক্রাইম ওয়াচ টিম ওয়াকফ স্টেটে। আমরা জানতে চাই, সালাউদ্দিনের বাবা জহিরুদ্দিন যে 30% জমি এই ওয়াকফ স্টেটে দান করেছেন, সেই জমি আর ভুয়া চুক্তির জমি একই কিনা। আমরা দলিল, ওয়াকিফের দলিল, রেকর্ডপত্র সব কিছু যাচাই করে এবং আমরা আমার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের রিপোর্ট প্লাস আমার ইন্সপেক্টরের তদন্ত, সে ফিজিক্যালি তদন্ত করার পরে এখন পর্যন্ত উনি জনাব জহিরুদ্দিন সাহেবই এটার মুতাল্লি হিসাবে কাজ করছেন। তবে ইচ্ছা করলেই মুতাল্লি বা যে কেউ এটা বেচা বিক্রি করতে পারেন না। এটা দখল করতে দখল করার তো কোনো সুযোগ নাই। এখন যদি কেউ বেআইনিভাবে গার্জরে দখল করে, আমরা আইনগতভাবে পদক্ষেপ নেই। সালাউদ্দিনের দাবি, এই চুক্তি তার নামে বানানো হয়েছে তাকে হেয় করার জন্য। চুক্তির স্বাক্ষর তার নয়, তার পক্ষের একমাত্র সাক্ষীকেও তিনি চেনেন না। প্রতিপক্ষেও কোনো সাক্ষী নেই। 300 টাকার স্ট্যাম্প, সেখানে আমার সিগনেচার নিজেই দিয়ে আব্দুল আলিম আজিজ হলো গ্রহিতা, আমি হলো দাতা, এইভাবে দিয়ে এতিমখানাটাকে একটা বায়নাপত্র করছে। আবার এই জাল স্ট্যাম্প দিয়ে আবার আমার নামে মামলা দিয়েছে। ওদের গাড়ি থেকে ডাকাতি করছি, টাকা ছিনতাই করে নিচ্ছি, এরকম একটা মিথ্যা মামলা দিচ্ছে। ওর নামে করছিলেন, ছিনতাইয়ের মামলা করছিলেন? ছিনতাইয়ের মামলা। সেখানে কত লাখ টাকা ক্লেম করলেন যে টাকা? আমি এই বিষয়টা মানে আমি আসলে এত বিস্তারিত জানি না। কিন্তু সেটা তো পরে চার্জশিটে কত 10,000 টাকা উল্লেখ করছে, কোথায় 30 লাখ আর কোথায় 10,000 কি জানি। এবার এ ধরনের আরেকটি চুক্তি তুলে ধরছি আপনাদের সামনে। এই চুক্তিটিও ক্রাইম ওয়াচ টিমকে দিয়েছেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ। ওয়াকফ স্টেটের একই তফসিলভুক্ত জমি বিক্রির নামে কথিত চুক্তিটি দেখানো হয়েছে উম্মে কুলসুম ও সালাউদ্দিনের নামে। এটিও ভুয়া বলে দাবি করেছেন সালাউদ্দিন ও উম্মে কুলসুম, কারণ এখানে তাদের পক্ষে যে সই দেখানো হয়েছে তা নিজেদের নয় বলে দাবি করেছেন উম্মে কুলসুম ও সালাউদ্দিন। চুক্তিতে যাদের সাক্ষী করা হয়েছে তারা আব্দুল আজিজ ও আব্দুল আলিমের স্বজন এবং কর্মচারী বলে দাবি সালাউদ্দিনের। এতিমখানার পাশে যে জমিগুলি নিয়ে মামলা করছিল পূর্বাঞ্চলে, ওই সেম জিনিসে আরেকটা চুক্তি বানাইছে। এই যে আপনাদের পক্ষে সাক্ষী না, আমাদের পক্ষে নাই। মাসুম হলো আব্দুল আলিমের আজিজের কাজিন, চাস্তো ভাই, আবার ওদের কর্মচারী ওদের সাথেই থাকে। আলামিন ওদের সাথেই থাকে, ওই যে জমা স্লিপে ওইখানেও দেখেন আলামিনের নাম আছে। এই মাসুম মিয়াকে সাক্ষী, আপনাদের পক্ষে সাক্ষী চুক্তিতে? মাসুম মিয়াকে জানি না। তবে আল আমিন হোসেন সেলিমকে আপনাদের পক্ষে সাক্ষী? হইতে পারি না, আমি জানি না। এটা আপনার সিগনেচার না? না, আমি ইংলিশ পারি না, কোনো মতো আমি বাংলা সিগনেচার পারি। চুক্তিটি যেখানে ঠিক নেই, সেখানে চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলার আসামি করা হয়েছে উলনের রফিকুল ইসলামকেও। আব্দুল আলিম ও আব্দুল আজিজকে চেনেন না দাবি করে রফিকুল ইসলাম বলেন তাদের সাথে কোনো ধরনের কোনো চুক্তি করেননি তিনি। আপনার কাছ থেকে জমি কিনেছে আব্দুল আলিম ও আব্দুল আজিজ? প্রশ্নই ওঠে না, আমার সাথে আমার আলাপই হয়নি, পরিচয়ই না, আমি তো চিনি না। ওনারা চেক দিছে, ওই চেকের ফটোকপি পর্যন্ত ওনারা দিয়ে দিচ্ছে। না, যেই রফিকুল ইসলামের প্লট আমরা দখল করেছি আর যেই রফিকুল ইসলামের কথা বলছে, দুজন ব্যক্তি এক না, লেনদেন করার ভিন্ন ব্যক্তি। আসলে এরকম রফিকের সাথে সরাসরি কোনো প্লট লেনদেনের কোনো ঘটনা ঘটে নেই।
আব্দুল আলিম ও আব্দুল আজিজ ক্রাইম ওয়াচ টিমের কাছে সালাউদ্দিন, তার পিতা জহিরুদ্দিন, তরিকুল ইসলাম, উম্মে কুলসুম ও রফিকুল ইসলামের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন মামলার নথি এবং অর্থ আত্মসাতের যে হিসাব দিয়েছেন তা পর্যালোচনা করে দেখার পালা এবার। সালাউদ্দিনের ব্যাংকে যে 3,27,00,000 টাকা জমা দিয়েছেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ, সেটির সত্যতা ব্যাংক স্টেটমেন্টে পাওয়া গিয়েছে। এই 3,27,00,000 টাকার হিসাবই বিভিন্ন চুক্তি তৈরি করে আলাদাভাবে দেখানো হচ্ছে সালাউদ্দিনের বিরুদ্ধে। একই জমা রসিদের ফটোকপি বিভিন্ন মামলার নথিতে জুড়ে দিয়ে বাড়ানো হচ্ছে টাকার পরিমাণ। এরকম 3টি মামলায় 3 রকম টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে। এই ব্যাংক চেকটা এটা কতবার কত জায়গায় দেখাচ্ছে? এটা তারা এতিমখানার যে বায়নাপত্র করছিল আমার সিগনেচার জাল, ওইখানে দেখাচ্ছে। এটা তারা রাজুকের যে প্লটের ব্যাপারে যে অবজেকশন দিয়েছিল সেখানেও এটা দেখাচ্ছে। একই জিনিস আবার ফটোকপি করে দেখেন ওনার নামে মামলা দিচ্ছে, সেখানেও এটাই দেখাচ্ছে। আমাদের নামে যে মামলা দিচ্ছে সেখানেও এটাই দেখাচ্ছে। আমি নিজে পে অর্ডার ইস্যু করছি রফিকুল ইসলামের নামে। রফিকুল ইসলাম ব্যক্তি মালিকের নামে জমি, এটা সালাউদ্দিনের নামে ট্রান্সফার হয়েছে, এটা দেখেন। অথচ এই জমিটা আমাদের নামে হওয়ার কথা ছিল। এটা সালাউদ্দিন নিজে চালাকি করে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। আমি কেন রফিকুল ইসলামকে টাকা দিতে যাব? সালাউদ্দিন হলো একটা বড় মাপের প্রতারক। এখন যে অপরাধ করে না, তার অপরাধ ঢাকার জন্য সে নানা রকম অপকর্মে লিপ্ত। যেসব চুক্তি লঙ্ঘনের অভিযোগে সালাউদ্দিনদের বিরুদ্ধে মামলা করেছেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ, সেই সব চুক্তির আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি বলছেন, এমন চুক্তি তৈরি করা হয় প্রতিপক্ষকে ঘায়েল করতে। একই টাকার পরিমাণ আলাদা মামলায় উল্লেখ করাটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। একই দাগের একটা কন্টিনিউয়াস ল্যান্ড হয় যদি করা যায়, তাহলে তারা কেন 3টা করবেন? এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি একই পেমেন্ট দেখানো হচ্ছে এই 3টির মধ্যেই। সেটাও তো দেখা যাচ্ছে যে না, একটাই পেমেন্ট হয়েছে কিন্তু 3 জায়গায় তারা দেখাচ্ছেন। এগুলো নিশ্চয়ই তারা কোনো একটা দুরভিসন্ধি নিয়ে করছেন। এই গভর্নমেন্ট ওয়াক এস্টেটকে কোনোভাবেই প্রাইভেট কোনো পার্টি কখনোই ট্রান্সফার করতে পারবে না। ভুয়া ক্যাম্পাসের নামে ওয়াকফ সম্পত্তি দখল, ভুয়া চুক্তিনামা তৈরি, ভুয়া লেনদেন, সব ভুয়ার আড়ালে যখন দখলকারীরা নিজেরাই স্বীকার করেন যে জমি তারা দখল করেছেন সেটিও তাদের নয়, তখন বিষয়টি কি দাঁড়ায়? নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, রাজুক এবং ওয়াকফ স্টেট বলছে পূর্বাচলের 20 নম্বর সেক্টরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানের জমি রয়েছে যা তারা অধিগ্রহণ করেনি। কিন্তু দখলদার আব্দুল আলিম ও আব্দুল আজিজের দাবি এ ধরনের কোনো জমিই নেই এই 20 নম্বর সেক্টরে। তারা সাইনবোর্ড ঝুলানোর জন্য যে ভবনটি ব্যবহার করছেন সেটির জায়গাও নাকি কেনা। তাহলে কে সত্য, আব্দুল আলিম, আব্দুল আজিজ নাকি প্রশাসন? 90-এর দশকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কামতা মৌজায় পারিবারিক জমিতে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা গড়ে তোলেন জহিরুদ্দিন। এতিমখানাটি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পায় 2008 সালে। 2007 সালে যখন ওই এলাকার জমি অধিগ্রহণ করে পূর্বাচল আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে যায় রাজুক, তখন 69% জমি অধিগ্রহণ না করতে রাজুকে চিঠি দেন নারায়ণগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক। ওয়াকফ সম্পত্তি ও মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং কবরস্থানের জন্য জমি বরাদ্দ দিয়ে পূর্বাচলের সংশোধিত লেআউট নকশা তৈরির জন্য প্রকল্প পরিচালককে চিঠি দেন ডাটা এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবিরও। 13 নম্বর তোমার মেনশন করাই আছে মসজিদ বানাবে। মসজিদের জন্য 6%, 6% মাদ্রাসা, কবরের জন্য 3%, 5% মোতোয়াল্লির বাসভবন এবং বাকি 10% মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কাজে ব্যবহারের বর্ণনা দিয়ে 1992 সালে 30% জমি ওয়াকফ করে দেন জহিরুদ্দিন। এখানে 69% জমি ওয়াকফা ডিসি অফিস থেকে একেবারে বাদ দিচ্ছে, কাগজ আছে
ওয়াকফ না, এটা নোটারি পাবলিকের জমি। আপনি দেখেন হওয়ার কথা ছিল। এটা রেজিস্ট্রি হওয়ার কথা ছিল এবং এটা রাজুককে ধোঁকা দিচ্ছে। এই যে ওয়াকফা সহ এটা প্রতিষ্ঠানের নামে কিছুটা রেখে বাকিটা দিয়ে দিবে। আপনাদেরকে কত লিখে দিচ্ছে? না, আমাদেরকে লিখে দেন। 20 নম্বর সেক্টরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং ওয়াকফ সম্পত্তিকে প্রাতিষ্ঠানিক প্লট হিসেবে ম্যাপে চিহ্নিত করেছে রাজুক। তারপরও আব্দুল আলিম এবং আব্দুল আজিজের দাবি, এই জমি ওয়াকফকৃত নয়, বরং ওয়াকফ সম্পত্তির মোতোয়াল্লি জহিরুদ্দিন ও তার ছেলে সালাউদ্দিন নানা কারসাজি করে এই জমি তাদের দখলে রাখতে চায়। এই সালাউদ্দিনের বাপ, তার যে দাদা, তারও তো নাম আছে, পেপারস অবশ্যই বলবে, প্রুভ করতে পারবে না এটা তাদের ওয়াকফ ল্যান্ড। ওয়াকফা নামে ওরা ভবন করে থাকতেছে, ওয়াকফা নামে ওরা এই জমিটাকে নিরাপদ রাখছে। আপনার ওয়াকফার শর্তের মধ্যে আপনার যেটা করছে সেটা হলো আসলে মসজিদ মাদ্রাসাটা হলো ওদের সাইনবোর্ড, আর হলো ওরা এখানে বাড়ি নির্মাণ করে ওরা এটাকে একটা আমার ওয়ারিশরা খাবে, ওয়ারিশরা খাবে। রাজুক থেকে এটা বলছে এটা ওয়াকফা ল্যান্ড 69, তো ডিসি যখন রাজুকরে দেয় নেই, এই সম্পত্তি 2 একর 400 জমি আমার, 1 একর 87 রেকর্ড আছে, খারিজ করা আছে। তাইলে যখন ডিসি রাজুকরে দেয় নেই, রাজুকের কাছ থেকে কোনো টাকা নেয় নাই, বুঝতে পারছেন? তাইলে রাজুকের কোনো এখতিয়ার নেই প্লট কাউকে দিবে, ঠিক না? ডিসি আমার সম্পত্তি আমার মধ্যে ওয়াকফা আছে, এখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। জহিরুদ্দিন ও তার ছেলে সালাউদ্দিনের দাবি, ভুলক্রমে এতিমখানার এবং কবরস্থানের কিছু অংশ প্লট হিসেবে বরাদ্দ দিয়েছে রাজুক। সেই ভুল সংশোধন করতে কয়েক দফা রাজুকে চিঠি দিয়েছেন ওয়াকফ স্টেটের মোতোয়াল্লি জহিরুদ্দিন। এমনকি এই প্লট যারা বরাদ্দ পেয়েছেন তারাও সংশোধন করে অন্য এলাকায় প্লট বরাদ্দের আবেদন করেছেন রাজুকে। আবেদনকারীদের কাছ থেকে প্লট কিনে তাতে প্রাতিষ্ঠানিক সাইনবোর্ড ঝুলিয়েছেন বলে দাবি করেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ। তবে তাদের এই দাবিকে নাকচ করে দিয়েছেন রফিকুল ইসলাম। 14 নম্বর প্লটের মালিক রফিকুল ইসলাম, উনি আমার কাছ থেকে যখন টাকা নিলেন, জমি বাবদ কিন্তু টাকা নিয়েছেন। আব্দুল আজিজ এবং আব্দুল আলিম বলে যে আপনার কাছ থেকে না, আমি ওনাদেরকে চিনিই না। আব্দুল আজিজ আব্দুল আলিমের কাছে জমি বিক্রি করতেন। অস্ট্রেলিয়া প্রবাসী গোলাম মঞ্জুরুল আলমের কাছ থেকে একটি প্লট কেনার দাবি করেন আব্দুল আলিম ও আব্দুল আজিজ। সেই জমি কবরস্থানের বলে দাবি সালাউদ্দিন ও এলাকাবাসীর। মঞ্জুরুল আলম ও রফিকুল ইসলামের কাছ থেকে কেনা জমি দখলে নিতে গিয়ে মসজিদের কিছু অংশ ও এতিমখানার জমি এবং ভবন দখল করার সময় মোতোয়াল্লি জহিরুদ্দিনের উপর হামলার অভিযোগ আব্দুল আলিম ও আব্দুল আজিজের বিরুদ্ধে। আব্দুল আলিম, আব্দুল আজিজ, এরা 2,500 সোনারগাঁ ইউনিভার্সিটির মালিক। এরা এই জায়গায় ভার্সিটি করার জন্য এই ওয়াকফা জায়গাটা অধিগ্রহণ করার জন্য চেষ্টা করতেছে আর কি। ওনারা জোর করে নিরীহ ছাত্রের উপরে অত্যাচার করতেছে। ওরা তো কালো টাকার মালিক, অনেক টাকার মালিক, এই কারণে ওনারা যা ইচ্ছা তাই করতেছে। যে এই যে ওয়াকফা যে জমিগুলো কবরস্থানের জায়গাটুকু রেখে আপনারা বাকিটুকুর মধ্যে ভবন করেন, আমাদের জন্য মসজিদের জন্য এক পাশে দিয়ে দিবেন, বাকিটাতে আপনারা প্রতিষ্ঠান চালাবেন। প্রথম কিন্তু কথা ছিল এরকম, এবং সেইভাবেই কিন্তু সাদা কাগজে একটা লেখালেখি হয়েছে। এখন এরা কি কাগজপত্র কোন ডকুমেন্টের বলে এখানে আসছে এটা আমি জানি না। দখল ও হামলার বিষয়টি তদন্ত করতে জেলা প্রশাসন, এসিল্যান্ড ও থানা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার পর সত্যতা পায় তদন্তকারীরা। ওইটা ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ ডিক্লারেশন আছে কি না, বা ও সম্পত্তিটা কার, কিভাবে ভোগদখল হচ্ছে, কিভাবে ওখানে এতিমখানা বা মাদ্রাসা হয়েছে, অন্য প্রতিষ্ঠান কোন ক্ষমতা বলে এখানে যায়। স্থানীয় সংসদ সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলছেন, ওয়াকফ সম্পত্তি নিরাপদ রাখতে কাজ করবে প্রশাসন। আমি যতটুকু জানি যে এটা এতিমখানা মসজিদের নামে ওয়াকফ সম্পত্তি, এটা একজন মোতোয়ালি আছে, তারা পরিচালনা করে আসছে। এটাও শুনছি আবার এটা দখল করার জন্য অনেকে এটা চেষ্টা করছে। রূপগঞ্জের ইউনো আছে, ওনার কাছে আমি দায়িত্ব দিয়েছি, ইউনো দেখুক, ইউনো দেখে তখন ইউনো যদি আমার সহযোগিতা চায় তখন আমি দেখবো। আমি
রাজুক চেয়ারম্যান বলছেন, যেহেতু জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 69% জমি অধিগ্রহণ করা হয়নি, সেহেতু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থান এবং ওয়াকফকৃত সম্পত্তি হিসাবে তা চিহ্নিত করে বুঝিয়ে দেওয়া হবে প্রতিষ্ঠানকে। এই সম্পদ চাইলেই কেউ দখল করতে পারবে না। যেহেতু ওখানে ওয়াকফ করা সম্পত্তি আছে, সেটা অ্যাকুইজিশন থেকে বাদ দিয়েছে। এখন যদি এই অ্যাকুইজিশন করা সম্পত্তি কোনোভাবে কোনো জটিলতা সৃষ্টি হয়, রাজুক যদি কোনো ভুল করে এর মধ্যে প্লটও বানিয়ে থাকে, তবু সেটা অ্যাকুইজিশন করা সম্পত্তি হিসেবে গণ্য হবে না, সেটা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য হবে। রাজুকের পক্ষ থেকে যদি কোনো এরকম হয় যে এই জমিটা রাজুক দেখভাল করার কথা, অন্যেরা দখল করতে আসছে, সেটা আমরা বিধিবিধান অনুযায়ী দেখব এবং অন্যেরা অন্যায়ভাবে কোনো জমি ওয়াকফ সম্পত্তি দখল করতে পারবে না। আব্দুল আজিজ, আব্দুল আলিম ও সালাউদ্দিনরা পরস্পরের বিরুদ্ধে দখল, ভুয়া চুক্তিনামা তৈরি, অর্থ আত্মসাৎ এবং হামলার অভিযোগে মামলা করেছেন, যা তদন্ত করছে পিবিআই, সিআইডি ও পুলিশ। ওয়াকফ সংক্রান্ত যে বিষয়টা, সেটা আমরা পাঠাবো। এর পাশাপাশি আপনার দলিল, এটা জাল দলিল না সঠিক দলিল, সেজন্যই আমরা এটা সংশ্লিষ্ট ভূমি অফিসে আমরা পাঠাবো এবং রিপোর্ট পাঠ করেই আমরা সে অনুযায়ী আমাদের তদন্ত রিপোর্ট সাবমিট করব। সালাউদ্দিন ও উম্মে কুলসুম চুক্তি করে আব্দুল আলিম ও আব্দুল আজিজকে ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার পর সেই জমি বুঝিয়ে না দেয় তাদের বিরুদ্ধে করা মামলায় সমন জারি করেছেন নারায়ণগঞ্জ জেলা যুগ্ম জজ আদালত। সেই প্লট যেন হস্তান্তর করা না হয়, সেজন্য সমনের জবাব দিতে বলা হয়েছে রাজুক কর্মকর্তাদেরও। তবে যাদের বিরুদ্ধে দখলের এই অভিযোগ, সব কিছুর পর হাটে হাড়ি ভাঙলেন খোদ দখলকারীরা নিজেই। আপনাদের নামে তো এখনো রেজিস্ট্রেশন হয়নি। হয় নাই, উনি আমাকে জায়গা বুঝাই দিছে বলেই তো আমি বিল্ডিং করছি। আপনার নিজের হয়নি প্লটটা, আপনি ঠিকানাটা কিভাবে ব্যবহার করলেন? আচ্ছা, নিজের হয় নাই বলেন কেন ভাইজান? আপনার নামে তো রেজিস্ট্রেশন না, এখন মানে তাহলে পৃথিবীতে তো কেউ কাউকে বিশ্বাস করবে না। সবশেষ ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে ক্রাইম ওয়াচ টিমের কাছে পাঠানো ব্যাখ্যায় আব্দুল আজিজ জানিয়েছেন, 2 বছরের ব্যবধানে সালাউদ্দিন ও তার পরিবার 9,45,00,000 টাকা নিয়েছে, কিন্তু জমি বুঝিয়ে দেয়নি। পূর্বাচলে ওয়াকফকৃত জমি সালাউদ্দিনের বাবা জহিরুদ্দিনের নয়, তিনি অন্যের জমি ওয়াকফ করে তা ভোগ দখল করছেন। রাজুক থেকে পাওয়া অন্য প্লট মালিকদের জমি, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার সাইনবোর্ড ঝুলিয়ে দখলে রেখেছেন জহিরুদ্দিন। ওয়াকফকৃত সম্পত্তি দখলের অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেন আব্দুল আজিজ। সমাজে আমাদের একটা মান সম্মান আছে, কারণ এই ধরনের রিপোর্টগুলো আমার জন্য কতটা মান সম্মান যাবে সেটা আমি বুঝে নেওয়া যাবো। সালাউদ্দিন ও জহিরুদ্দিন পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন দখলের। এমনকি প্লট দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা নেয়ার পরও জমি রেজিস্ট্রি করে না দেয়ায় ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট যে ভবনটিতে সাইনবোর্ড ঝুলিয়েছে, সেটির দখল ছাড়া আর কিছু পাননি বলে জানান আব্দুল আজিজ। আমি তো কিছুই পাইনি। যদি বলেন যে এতগুলো টাকা আমি দিলাম ব্যাংকে, আমি কি পাইছি? কিচ্ছু পাইনি। এখন আছে আমি একটা হাওয়ার মধ্যে। যদি বলেন হাওয়ার মধ্যে কিভাবে, জায়গা কিনলাম, ওইখানে আমি বিল্ডিং করলাম, কিন্তু আমার জমির মালিকানা নাই। দর্শক, এমন স্বীকারোক্তির পর নিশ্চয়ই ওয়াকফকৃত এই সম্পত্তি আব্দুল আলিম ও আব্দুল আজিজ নিজেদের দখলে রাখতে চাইবেন না। আমরা দেখতে চাই রাজুকের ভূমিকা। নজর রাখবে ক্রাইম ওয়াচ টিম, আপনিও নজর রাখুন। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com। এছাড়া ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। আর এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন
ক্রাইম ওয়াচ।